প্রজেস্টেরন। ঠিক আছে, এটা দুইটা প্রিপারেশন পাওয়া যায়, একটা হচ্ছে ডিএমপিএ ডিপোমেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট, আরেকটা হচ্ছে নেটেন বলি আমরা, নরইথিস্টোন এনান্থেট। স্টুডেন্টদেরকে বলছি তোমাদেরকে কিন্তু পরীক্ষার বোর্ডে এটা বানান লিখতে দেওয়া হয় অনেক সময়, সো এটার বানান দেখে নিবা। ঠিক আছে, এখন আমাদের হাসপাতালে অথবা ওয়ার্ল্ড ওয়াইড না, আমাদের বাংলাদেশে যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ডিএমপিএ ডিপোমেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। এটা আমরা কতটুকু করে দিই? 150 মিলিগ্রাম। কিভাবে দিব? আইএম দিব। কতদিন পরে দিব? 3 মাস পরে দিব। কখন দিব? উইদিন 5 ডেজ অফ দা সাইকেল। কোথায় ইনজেকশনটা দিব? সেটা হচ্ছে গ্লুটিয়াল অথবা ডেলটয়েড রিজিয়নে। তাহলে এই কয়টা কথা মনে রাখতে হবে। ডিএমপি এর বেজ হচ্ছে 150 মিলিগ্রাম, আমরা 3 মাস পর পর দিব, গ্লুটিয়াল অথবা ডেলটয়েড রিজিয়নে দিব, এবং পিরিয়ডের উইদিন 5 ডেজ। ঠিক আছে, এটা পরীক্ষায় শর্ট নোট থাকে। এখন একটা প্রশ্ন থাকে যে কোন পেশেন্ট 3 মাস পরে আসলো, 3 মাস 1 সপ্তাহ হয়ে গেছে, সে কি আরেকটা কন্ট্রাসেপটিভ দিতে পারবে কিনা? এখানে বলা হয় যে ডিএমপিএ আমরা যেটা দিই 3 মান্থলি দিল, তার 2 উইকস উইন্ডো পিরিয়ড। তার মানে কি, ওর কন্ট্রাসেপটিভ ইফেক্টটা 14 উইকস পর্যন্ত থাকে। অনেক সময় পরীক্ষায় ভাইভায় প্রশ্ন করা হয় উইন্ডো পিরিয়ড বলতে কি বুঝো? সেটা হচ্ছে 3 মাস পরেও ওই কন্ট্রাসেপটিভ দেওয়ার ডেট আরো 2 সপ্তাহ পর্যন্ত থাকে। রোগী যদি শিডিউল ওই ডেটে নাও আসে, তাহলে সে উইদিন 2 উইকস আসতে পারবে। ঠিক আছে, নেটেনটা দেওয়া হয় 200 মিলিগ্রাম করে, এটা 2 মান্থলি। তবে এটা এখন আমাদের সাপ্লাই নাই অথবা আমরা দেই না। এখন হসপিটালে যেটা সাপ্লাই আছে সেটার কিন্তু একটা সুন্দর নাম আছে। নামটা কি কেউ জানো? একজন রেসপন্স করো, কে কি জানো না জানো না? কি নাম? স্বস্তি। স্বস্তি। দেখে বলছো আমার স্লাইড? ভাবিকে নিয়ে গেছিলাম তো আমাদের। ভেরি গুড। তার মানে তুমি তোমার আত্মীয় কাউকে নিয়ে গেছো, দিছে। যে দেখো হসপিটাল সাপ্লাই যেটা ডিএমপি আছে ওটার নাম হচ্ছে স্বস্তি। কেমন? তাহলে এটা আমরা 3 মাস পর পর দিব। এখন এই প্রজেস্টেরন কিভাবে কাজ করে? সব প্রজেস্টেরনে তোমরা কন্ট্রাসেপটিভ পড়ার সময় মাথায় রাখবা, প্রজেস্টেরনের মোটামুটি মোড অফ অ্যাকশন সব জায়গায় একই রকম। সে কোথায় কোথায় কাজ করবে? মেইন দুইটা কাজ, একটা হচ্ছে সার্ভাইকাল মিউকাসকে টিক এবং বিসিড করবে, স্পাম পেনিট্রেশন প্রিভেন্ট করবে, আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রোপি করবে। এবং অ্যাট্রোপি হলে কি হবে? ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হবে না। এছাড়া আরেকটা কাজ এক্সট্রা সে করতেছে এখানে ইনজেক্টেবল, সেটা হচ্ছে যেহেতু আমরা একটু বেশি ডোজে দেই, ও ওভুলেশন ইনহিবিট করে। কিভাবে? মিড সাইকেল এলএইচপি কে সাপ্রেস করে। ঠিক আছে, আচ্ছা এখন আসে হচ্ছে ওর ফেলিউর রেট কেমন, দ্যাট মিন্স ওর ইফিকেসি কেমন। ডিএমপি এর ইফিকেসি হচ্ছে 0.3 পার 100 ওম এর পার ইয়ার। নেটেনটো আমি দিয়ে দিছি, এটা হচ্ছে এটা একটু বেশি 0.4। এখন কাদেরকে দিব আমরা? মাথায় একটা জিনিস ঢুকায় রাখবা, যখন কেস করবে, কেসের মধ্যে তোমরা যখন বিশেষ করে অফস কেসে যখন বাড়ি ছেড়ে দিবা, তোমাদেরকে কমন একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস কি দিবা? তাইলে সেখানে থাকবে আমাদের তাইলে কি প্রজেস্টেরন অনলি পিল, আরেকটা হচ্ছে প্রজেস্টেরন এই ইনজেকশনটা আমরা দিতে পারি। তাইলে কাদেরকে দিচ্ছি? ইন্ডিকেশন হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার্স। আর 2-3টে ইন্ডিকেশন আমি লিখছি, সেখানের মধ্যে একটা হচ্ছে সিকেল সেল ডিজিজ, সিজার ডিসঅর্ডার, ইস্ট্রোজেন ফ্রি কন্ট্রাসেপটিভ যেখানে লাগে, যেখানে ইস্ট্রোজেন আমি দিতে পারতেছি না সেখানে আমি প্রজেস্টেরন দিব। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভের যেমন কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিট থাকে, এটারও থাকে। এটার কি কি আছে? একটা হচ্ছে সে রিডিউস দ্য রিস্ক অফ সালফিনজাইটিস, সে সালফিনজাইটিস কমায়। কিভাবে কমায়? কারো বুদ্ধি আছে? বলো তো। আচ্ছা আমি বলি, সে সালফিনজাইটিস কমাবে কিভাবে, সেটা ওই যে আমরা বললাম মেকানিজম অফ অ্যাকশনে সে কি করে, সে সার্ভাইকাল মিউকাসকে টিক এবং বিসিড করবে। যেখানে স্পাম পেনিট্রেশন কম হবে, তার মানে সেখানে কি কোনো অর্গানিজমের পেনিট্রেশনও কম হবে। কম হইলে কি হবে? সেখানে ইনফেকশন হবে না।
ইনফেকশন না হলে ইনফ্লামেশন হবে না, এইভাবে সে সালফিনজাইটিস কমায়। আর হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে আমরা অলরেডি এটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। আর কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো আমরা এটা ইউজ করে থাকি। কন্ট্রাইন্ডিকেশন মোটামুটি সবগুলিরে কন্ট্রাইন্ডিকেশন কাছাকাছি। কিসে? আমি যদি কাউকে প্রেগন্যান্সি সাসপেক্ট করি দিব না। আনএক্সপ্লেইন জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং, আমি ব্লিডিং এর কারণ জানি না, কিন্তু আমি তাকে ইনজেকশন দিতে পারবো না। কারণ কি? ইনজেকশন ইটসেলফ কি করবে? হয়তো কিছু ইরেগুলার পিবি ব্লিডিং করবে, এটা আমরা পরে বলছি। এই জন্য আমি কোনো আনএক্সপ্লেইন জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং থাকলে এটা দিব না। আর কিসে দিব না? লিভার ডিজিজে দিব না, কার্ডিওভাস্কুলার ডিজিজে দিব না, যদি কোনো সেক্স স্টেরয়েড ইনডিউসড এডিনোমা থাকে, এগুলিতে আমি দিব না। এটার এখন অসুবিধা কি? ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ দিলে ওই যে বললাম সে কি করে, ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং করে, এবং সেটা সাধারণত দেখা যায় যে প্রথম বছরের দিকে প্রায় 70%, তারপর এটা আস্তে আস্তে ইউজ করতে করতে কমে যায়। আর ম্যাক্সিমাম পেশেন্ট ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ দিতে আছে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর দিচ্ছে। পেশেন্ট তোমার কাছে হঠাৎ করে আসবে যে ম্যাডাম আমার তো পিরিয়ড হয় না। তার মানে কি? তাকে সেটা কাউন্সিলিং করতে হবে, কেন তার এই অ্যামিনুরিয়া, তার অ্যামিনুরিয়াটা ডিউ টু দা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। এটার ফার্টিলিটি কিরকম রিটার্ন করে? এটার ফার্টিলিটি রিটার্ন হইতে একটু সময় নেয়, রিটার্ন অফ ফার্টিলিটি ইজ ডিলেড। এই জন্য যারা নিউলি ম্যারিড, যারা এই যে 6 মাস 1 বছরের মধ্যে বাচ্চা চায়, তাদেরকে কি আমরা ইনজেক্টেবল দিব না, কারণ তার ফার্টিলিটি রিটেন হইতে একটু সময় লাগে, রিটার্ন হইতে। তাহলে তাদেরকে আমরা কি দিব? কম্বাইন্ড ওসিপি দিব। আর সে কি করে? বোন মিনারেল ডেনসিটি কমায়। আর ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ যারা দেয় তারা দেখবে যে ওয়েট গেইন করে এবং হেডেক কমপ্লেইন করে। তাহলে প্রজেস্টেরন প্রিপারেশনের মধ্যে আমরা কি কি পড়লাম? একটা পড়লাম প্রজেস্টেরন অনলি পিল, প্রজেস্টেরন কন্টেইনিং ইনজেকশন, ডিএমপিএ এবং নেটেন। এখন আসে হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্টটা কি হিসাবে পাই আমরা এখানে? ইমপ্ল্যান্টটা আগে দেওয়া হতো, যখন আমরা পড়ছি তখন আমরা দেখতাম এটা 6টা রড ছিল। এটা হচ্ছে ছোট ছোট রডের মতো, সিলাস্টিক রড বলি আমরা। এখন এটাকে মডিফাই হইতে হইতে 2 রড, 1 রড এরকম আসছে। কিছুদিন বাংলাদেশের সাপ্লাই ছিল 1, তখন সেটার নাম ছিল হচ্ছে ইমপ্লানন। কিন্তু এখন যেটা সাপ্লাই সেটার নাম হচ্ছে কি? লেবানোরজেস্ট্রল সিলাস্টিক ইমপ্ল্যান্ট 2। তার মানে কি? এলএনজি রড, নরপ্ল্যান 2। এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে ইনগ্রেডিয়েন্ট হিসাবে থাকে হচ্ছে লেবানোরজেস্ট্রল, 75 মিলিগ্রাম লেবানোরজেস্ট্রল ইন ইচ রড। এটা কতদিন প্রোটেকশন দিবে? এটা হচ্ছে 5 ইয়ার্স, 5 বছরের জন্য একবার দিলে। তার মানে কি? এটা আমরা পরে পড়বো লার্ক, LARC, লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ এর মধ্যে এটা ইমপ্ল্যান্ট একটা কন্ট্রাসেপটিভ। লিখতে পারছো? LARC, লার্ক। এটা আমার নেক্সট স্লাইডে আছে। লার্ক ইমপ্ল্যান্ট দিলে আমাদের সুবিধা কি? এটা হচ্ছে যখনই আমি এটা খুলে ফেলবো ওর ফার্টিলিটিটা খুব তাড়াতাড়ি আসবে, এবং এটার ফেলিউর রেটও অনেক কম। কত? 0.05 পার 100 ওমেন পার ইয়ার। এখন আসে দিব কখন? আমরা যেমন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ কি বলছি? পিরিয়ডের 5 দিনের মধ্যে দিতে হবে, গ্লুটিয়াল এবং ডেল্টয়েড রিজনে দিতে হবে। এখন এটাও দেওয়ারও কিছু নিয়ম আছে। এটা সাধারণত আমরা বলি কখন দিতে? ডিউরিং মেনস্ট্রুয়েশন অর অন দা ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, মাসিকের প্রথম দিন এসে দিয়ে ফেলতে। আর যদি কোনো পেশেন্টের অ্যাবর্শন হয় সেটা কি হবে? ইমিডিয়েটলি আফটার অ্যাবর্শন। আর বাচ্চা হওয়ার পরে কখন দিব? 21 দিন পরে, 3 উইকস আফটার চাইল্ড বার্থ। এখন এটা দেওয়ার কিছু টেকনিক আছে। এটা কোথায় দিব আমরা? সাবডার্মালি দিব। কোথায় দিব? ইনার অ্যাসপেক্ট অফ দা নন ডমিনেন্ট আর্ম। নন ডমিনেন্ট আর্ম বলতে কি বুঝো রে? যারা রাইট ডমিনেন্ট ওরা তো রাইট হ্যান্ড দিয়ে অনেক কাজ করবে, তো ওদের ক্ষেত্রে বেশি নাড়াচাড়া হবে, তখন ঝামেলা হবে। এইজন্য বাম হাতে আমরা বাম হাতে দিব। যে রাইট হ্যান্ডেড সে লেফট হ্যান্ডেই দিবে। কোথায় দিব এটা? 6 to 8 সেন্টিমিটার অ্যাবাভ দা এলবো ফোল্ড।
এই যে এলবো, এই এলবো 6 to 8 সেন্টিমিটার উপরে দিব। কোথায় দিব? ইনার এসপেক্টে। কোন কোন মাসেলের মাঝখানে দিব? ইন বিটুইন বাইসেপস এবং ট্রাইসেপস মাসেলের মাঝখানে দিব। এটা দেওয়ার সময় কি কোনো ইনসিশন দিতে হবে? একদম ছোট একটা দিতে হবে। না, কোনো ইনসিশন দিতে হবে না ছোট। এটা কি থাকে? এটা হচ্ছে প্রি লোডেড একটা স্টেরাইল অ্যাপ্লিকেটর থাকে, যেটা আমাদের সুই দেওয়ার মতোই। আমরা বড় সুই যেরকম দেই ওরকমই। যেমন মনে করো তুমি ওই যে ব্লাড যখন আমরা ড্র করি, ব্লাডের নিডেলটা অনেক বড় থাকে না, ওরকমই একটা সুই। বাট যখন আমি রিমুভ করব তখন ছোট্ট একটা ইনসিশন দিব 2 to 3 মিলিমিটারের। ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমি তখন এটা বের করব। যখন আমি রিমুভ করব তখন হচ্ছে 2 to 3 মিলিমিটার। এটা লোডেড অ্যাপ্লিকেটরের মাধ্যমে আমরা সাবডার্মালি এটা দিয়ে দিব। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম চাইল্ড বার্থের 3-4 মাস পর যখন মানে অনেকের তো ল্যাকটেশনাল অ্যামোনিয়া হয়তো হয় না, 3-4 মাস পরে পিরিয়ড হয়ে যায়, তখন পিরিয়ডের প্রথম দিন কি এটা ইনসার্ট করা যাবে? হ্যাঁ 3-4 মাস অবশ্যই পর? অবশ্যই অবশ্যই। এটা তো বলাই আছে যে ইনসার্টেড ডিউরিং মেনস্ট্রুয়েশন অর অন দা ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন। কিন্তু যার ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া আছে তাকে তুমি কখন দিবে? সে 21 দিন পরে এসে হাসপাতাল থেকে আমি ছেড়ে দিব। কিন্তু তাকে যদি আমি কাউন্সিলিং করি, সে যদি কনভিন্সড হয় যে সে ইমপ্ল্যান্ট নিবে, তাহলে তখন আমি তাকে বলতে হবে যে আপনি 21 দিন পরে আসবেন। আর এর মধ্যে যদি তার পিরিয়ড হয়ে যায়, সে পিরিয়ডের প্রথম থেকে নিতে পারবে। জি ম্যাম, থ্যাংক ইউ। এখন এটার ফাংশন কি? ওই দুইটা ফাংশন, যেটা প্রজেস্টেরনের ফাংশন বলছি সব জায়গায় মনে রাখবা। ইনজেক্টেবল যখন তুমি বলবা, প্রজেস্টেরন অনলি পিল যখন বলবা, অথবা এই যে লেভোনোজেস্টেরন কন্টেনিং যদি এটা তুমি বলো, এই যে ইমপ্ল্যান্টটা, তাইলে ওই দুইটা কম্বাইন নিয়ে একটা হচ্ছে সার্ভাইকাল মিউকাস সার্ভিক্সের ফাংশনটা, আর হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ফাংশনটা, এই দুইটা কমন রাখবা। আর কিছু কিছু ক্ষেত্রে ওভুলেশন ইনহিবিট করে, কিছু কিছু ক্ষেত্রে করে না। যেমন এই যে এটা ওভুলেশন 90% অফ দ্য সাইকেল ফার্স্ট ইয়ারে সে ওভুলেশন প্রিভেন্ট করে। ঠিক আছে, তাহলে মেকানিজম অফ অ্যাকশনটা পড়ার সময় প্রজেস্টেরনের জন্য মানে এই দুইটা কম্বাইন মানে মাথায় রাখতে হবে। একটা কোথায় করে? একটা হচ্ছে সার্ভিক্স, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে এটার অ্যাডভান্টেজ কি? এটা ওই যে বললাম হাইলি ইফেক্টিভ এবং লং টার্ম ইউজ এবং র্যাপিডলি রিভার্সিবল, মানে লার লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ হিসেবে আমি এটা দিতে পারি। Effective for women who have completed their family but do not desire to do the permanent stage, যে বিএলটিও চাচ্ছে না কিন্তু সে একটা লম্বা সময় ধরে একটা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস চাচ্ছে, তাকে আমরা দিতে পারি। অসুবিধা কি দিলে? ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং হইতে পারে, অনেক সময় স্পটিং হইতে পারে, অনেক সময় একটু অ্যামিনোরিয়া নিয়ে আসতে পারে। তবে মাঝে মাঝে আমাদের সমস্যা হয় হচ্ছে ওই যে 2 to 3 মিলিমিটার ইনসিশন দিয়ে অনেক সময় একটু রিমুভালের সময় ডিফিকাল্টি ফেস করতে পারি, তবে এটা নট কমনলি, মাঝে মধ্যে। এবার আসো হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। তাহলে কি পড়লাম? ইনজেক্টেবল কন্ট্রাসেপ্টম প্রজেস্টেরন, ইমপ্ল্যান্ট দিব সেটাও প্রজেস্টেরন, মিনি পিল খাবো সেটাও প্রজেস্টেরন। তাহলে তিনটা প্রজেস্টেরনের প্রিপারেশন করলাম। এখন আসে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা কি? may be defined as any drug or device after unprotected intercourse to prevent pregnancy. কোথায় কোথায় এটা দরকার হয়? আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, কন্ডম রাপচার হইলে, মিস পিল, ডিলে ইন টেকিং প্রজেস্টেরন অনলি পিল। ওই যে বললাম না প্রজেস্টেরন অনলি পিলে কি ছিল আমাদের? এখানে কোনো ব্রেক দেওয়া যাবে না, প্রতিদিন খেতে হবে, ডিউ টাইমে খেতে হবে, তাই না? এটা 3 ঘন্টাও যদি তোমার ডিলে হয় তাহলে কি হবে? ইফেক্ট কমে যাবে। এই জন্য যখন এরকম মনে হবে যে কেউ খেতে ভুলে গেছে, তাহলে সে কি করবে? সে একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়ে ফেলতে পারে। আর কোথায় ইউজ করি আমরা? সেক্সুয়াল অ্যাসল্ট অর রেপের ক্ষেত্রে। এখন আসে কি কি আমরা দিতে পারি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন দিতে পারি, তবে ইস্ট্রোজেনের পরিমাণ এবং প্রজেস্টেরন পরিমাণ দেওয়া আছে এখানে। আমরা এটা কিভাবে দিব? 2টা ট্যাবলেট দিব 2 বার, এবং সেটা 12 ঘন্টা ইন্টারভেলে। কতক্ষণের মধ্যে দিতে হবে? উইদিন 72 আওয়ার্স। তবে এটা প্রেগন্যান্সি কতখানি প্রিভেন্ট করবে? 75 to 80% প্রেগন্যান্সি প্রিভেন্টেড। তার মানে কি 20% এর চান্স আছে। আরেকটা
প্রিপারেশন পাওয়া যায় সেটার নাম হচ্ছে লেভোনোরজেস্ট্রল, গিভেন টুয়াইস ইন্টারভেল অফ 12 আওয়ার্স। কতক্ষণের মধ্যে দিতে হবে? এটা 48 আওয়ার্স এর মধ্যে দিতে হবে। এটারও ইফিকেসি কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মতো, তবে সবচেয়ে 100% ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে মিফিপ্রিস্টন, সিঙ্গেল ডোজ 600 মিলিগ্রাম, 72 আওয়ার্স এর মধ্যে দিব, 100% ইফেক্টিভ। এটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে অ্যাজ এ ট্যাবলেট মিফ হিসাবে, মিফিপ্রিস্টন মিফ। মিফ এটা কি জিনিস? এটা হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আমরা কি জানি প্রোজেস্টেরন কি করে? আমার প্রেগন্যান্সিটাকে মেইনটেইন করে। তাহলে প্রোজেস্টেরনের অ্যান্টাগনিস্ট হিসেবে যদি আমি দিই তাহলে কি হবে? প্রেগন্যান্সি হবে না। এটার নাম হচ্ছে বাজারে এখন পাওয়া যায় মিফ হিসাবে, মিফিপ্রিস্টন। এটা হচ্ছে 100% ইফেক্টিভ। আর কি দেওয়া যায়? ডানাজল। আর প্রোজেস্টেরন হিসাবে যেটা মার্কেটে পাওয়া যায় এটার নাম হচ্ছে পোস্টিনর 2, পোস্টিনর 2 হিসাবে মার্কেটে পাওয়া যায়। আর কি দেওয়া যায়? ডানাজল দেওয়া যায়, কপার কন্টেনিং আইইউসিডি দেওয়া যায়। তবে আমরা মোস্টলি ইউজ করি হচ্ছে লেভোনোরজেস্ট্রল, যেটা পোস্টিনর 2 এটা, আর মিফিপ্রিস্টন। কপার কন্টেনিং আইইউসিডি এটা দিলে, এটা মনে করো কেউ 2 দিন 3 দিন ভুল হয়ে গেল, 5 দিনের দিন আসলো, তখন এটা দেওয়া যাবে। এটার হচ্ছে ডিউরেশনটা একটু বেশি এবং ফেলিউর রেটও কম। 99% এটা সাকসেস রেট, ফেলিউর রেট হচ্ছে অনলি 1%। ঠিক আছে? ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। এখন এরা কিভাবে কাজ করে? এরা হচ্ছে, যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন আছে, অনলি প্রজেস্টেরন আছে, আইইউসিডি আছে, তাহলে এটা আলাদা আলাদা ভাবে 2-3 জায়গায় এরা কাজ করে। কি করবে? সে ওভুলেশনে ইফেক্ট হবে। কি কি? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যদি কম্বাইনলি দিই তারা কি করতে পারে? ইনহিবিট ওভুলেশন। মিফ যেটা দিব, মিফিপ্রিস্টন, সেটাও ইনহিবিট ওভুলেশন। ডানাজল যেটা দিচ্ছি সেটা মাঝে মধ্যে ডিলে অর ইনহিবিট ওভুলেশন। ইমপ্ল্যান্টেশনে কে কাজ করবে? ইমপ্ল্যান্টেশনে কাজ করে মিফ। এটা কি করে? এন্ডোমেট্রিয়াল ম্যাচুরেশনটা ডিলে করে, ডিলে করে প্রেগন্যান্সি প্রিভেন্ট করে। আর আইইউসিডি তো এন্ডোমেট্রিয়ামে কাজ করে। মিফ আরো এক জায়গায় কাজ করে, সে কি করে? ইফেক্ট অন ফাংশন অফ কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম থেকে আমাদের কি আসবে? শুরুর দিকে আমাদের প্রজেস্টেরন আসতে থাকে, সেই অ্যান্টি প্রজেস্টেরন হিসাবে কাজ করবে, কর্পাস লুটিয়ামকে রিগ্রেস করে দিবে ইন 50% কেসে। এই মেকানিজম অফ অ্যাকশন, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, যেহেতু বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ আমরা ইউজ করি, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, অনলি প্রজেস্টেরন, মিফিপ্রিস্টন, আইইউসিডি, কাজে ওর মেকানিজম অফ অ্যাকশন গুলি হচ্ছে ওভুলেশন, ইমপ্ল্যান্টেশন এবং ডিক্রিজ দ্য ফাংশন অফ দ্য কর্পাস লুটিয়ামের উপরে। এখন হঠাৎ করে বেশি বেশি হরমোন গুলি খেলে পেশেন্টের কি হবে? অনেক সময় পেশেন্টরা কি করে? নরসিয়া এবং ভমিটিং। আর ফেলিউর তো বললামে, কোনোটার 80% সাকসেস রেট, তার মানে কি 20% ক্ষেত্রেও প্রেগন্যান্সি হয়ে যেতে পারে। আরেকটা কমপ্লিকেশন কি হতে পারে? তা একটোপিক প্রেগন্যান্সি নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন কাকে বলে, কি কি ধরনের কন্ট্রাসেপটিভ কতক্ষণের মধ্যে দিব, কিভাবে কাজ করে এবং কতদূর সাইড ইফেক্ট, এই হচ্ছে আমার জানতে হবে। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, প্রতিবারে প্রতি 6 মাস অথবা 3 মাস পরে যাই পরীক্ষা হোক না কেন, আইদার ওরাল কন্ট্রাসেপটিভ অর আইইউসিডি, এটা কিন্তু অল্টারনেটলি পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবারে পরীক্ষায় প্রশ্ন দেখছো স্টুডেন্টরা? হ্যাঁ ম্যাম। কন্ট্রাসেপটিভ থেকে প্রশ্ন আসছে? আসছে। কি প্রশ্ন আসছে বলো তো? কম্পোজিশন অফ ওসিপি। কি কম্পোজিশন বলছি বলো তো? বলো। ওসিপির কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভের কম্পোজিশন কি? হায় হায়, পড়ায় কি লাভ হইলো? কেউ একজন রেসপন্স করো, বলো। তাসলিমা? আমি ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে। ইস্ট্রোজেনের কি নাম বলছিলাম?
যেটা সাপ্লাই থাকে সেটার ইস্ট্রোজেনের নাম বলে দিছিলাম না? সুখির সাপ্লাইয়ের ইস্ট্রোজেনের নাম কি? এই যে একটুখানি শুনে যদি মনে রাখতা পরীক্ষাতে লিখতে পারতা, পরীক্ষায় আর ম্যাম লেভোনর্জেস্ট্রল 150 মাইক্রোগ্রাম, ইথাইনিল এস্ট্রাডিওল 30 মাইক্রোগ্রাম আর ফেরাস ফিউমারেট 75 মিলিগ্রাম। সরি। আচ্ছা ঠিক আছে। ইথাইনিল এস্ট্রাডিওলটা হচ্ছে ইস্ট্রোজেন প্রিপারেশন, ঠিক আছে? লেভোনর্জেস্ট্রলটা হচ্ছে প্রজেস্টেরন প্রিপারেশন। এই দুইটা শব্দ লিখলে কিন্তু একটা নাম্বার ছিল পরীক্ষায়। আরেকটা প্রশ্ন ছিল, হোয়াট আর দ্য নন কন্ট্রাসেপটিভ বেনিফিট অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল? করছি না আমরা এটা? তাহলে এগুলি পড়তে হবে। এখন আসো আইইউসিডি, ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু রিটেনে কোশ্চেন আছে ক্লাসিফাই আইইউসিডি, এই জন্য একটু করে লিখছি। এটার ক্লাসিফিকেশন হচ্ছে ক্লোজড এবং ওপেন। জাস্ট তোমরা নামটা জানলে হবে। ক্লোজড এর নাম হচ্ছে গ্রেফেনবার্গ, রিগ, ওটারিং, এগুলো আমাদের লাগেই না, এগুলো এখন অবসোলেট। ওপেন এর মধ্যে দুইটা কি, একটা হচ্ছে নন মেডিকেটেড আর একটা হচ্ছে মেডিকেটেড। নন মেডিকেটেডটা হচ্ছে লিপিস লুপ, এটা আঁকা বাঁকা এরকম কেঁচোর মতো। আর মেডিকেটেড যেটা, সেটাই আমরা ইউজ করি। সেটা কি হিসাবে আমাদের এখানে পাওয়া যায়, একটা হচ্ছে কপার কন্টেনিং আইইউসিডি, একটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন কন্টেনিং আইইউসিডি। আমাদের যেটা হসপিটাল সাপ্লাই সেটা হচ্ছে কপার কন্টেনিং আইইউসিডি, আর প্রজেস্টেরন কন্টেনিং আইইউসিডি গুলির নাম হচ্ছে প্রজেস্টোসার্ট, এবং লেভোনর্জেস্ট্রল কন্টেনিং যেটা সেটার নাম হচ্ছে মিরেনা। এটা অনেক সময় অনেক ডিইউবির ট্রিটমেন্ট হিসাবে আমরা ইউজ করে থাকি। MIRENA আমাদের দেশে অ্যাভেলেবেল না, বাইরের থেকে আনতে হয়, বাট এটা ট্রিটমেন্ট হিসাবে আমরা এখন ইউজ করতেছি। তাহলে মেডিকেটেড এর মধ্যে কি, একটা হচ্ছে কপার কন্টেনিং কপারটি, আর একটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন কন্টেনিং, দুইটার নাম বললাম। একটার নাম হচ্ছে প্রজেস্টোসার্ট, আরেকটার নাম হচ্ছে লেভোনর্জেস্ট্রল কন্টেনিং আইইউসিডি। বাজারে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে মিরেনা, MIRENA। যারা ভালো মার্কস পেতে চাও তাদেরকে এগুলি জিজ্ঞেস করা হবে। এখন আসছে হচ্ছে আমাদের হসপিটাল সাপ্লাইটা কি। এটা হচ্ছে কপারটি 380A। এটা কি, এটা তোমরা সবাই দেখছো কপারটি। এটা হচ্ছে টি শেপের থাকবে, এটা দুইটা হরিজন্টাল আর্মও কপার থাকে, যেটা ভার্টিক্যাল আর্ম থাকবে সেটা তো কপার থাকবে। এটা কতদিনের জন্য দেওয়া যায়? ফর 10 ইয়ার্স, 10 বছরের জন্য। আর এটা ফেলিউর রেট হচ্ছে 0.8 পার 100 ওমেন পার ইয়ার। পরীক্ষায় প্রশ্ন ক্লাসিফাই কপারটি, এটা কিন্তু মাঝে মধ্যে আসে। বেশি আসে হচ্ছে মোড অফ অ্যাকশনটা। মোড অফ অ্যাকশনটা একদম সবাই গড়গড়া করে মুখস্থ করে ফেলবা। এটা কি করে, আইইউসিডি ফরেন বডি রিঅ্যাকশন করবে এন্ডোমেট্রিয়ামে। ইনফেকশন বলতে এটা হচ্ছে ইনফ্লামেশন করে সাধারণত লিউকোসাইট এবং ম্যাক্রোফেজকে দিয়ে। এটা হচ্ছে স্টেরাইল, এবং সে কি করবে, অ্যানগাল ফার্টিলাইজড ওভাম। আরেকটা কি করে, টিউবাল মটিলিটিকে বাড়ায়, যার জন্য কি হয়, কুইক মাইগ্রেশন হবে, মাইগ্রেশন হয়ে ইউট্রাইন ক্যাভিটিতে চলে আসবে, কিন্তু ততক্ষণে ওই এন্ডোমেট্রিয়াম আমার ব্লাস্টোসিস্টকে রিসিভ করার জন্য প্রিপেয়ার্ড হয় না। এটা একটা ফাংশন। আর কপার ইটসেলফের একটা ফরেন বডি রিঅ্যাকশন থাকে, সেটা এনজাইমেটিক ইন্টারফারেন্সের মাধ্যমে ইমপ্ল্যান্টেশনে প্রিভেন্ট করবে। আর প্রজেস্টেরন রিলিজিং আইইউসিডি যেটা থাকবে, সেটা তো আমরা জানি প্রজেস্টেরনের ইফেক্ট হচ্ছে এন্ডোমেট্রিয়ামে অ্যাট্রোপিক ইফেক্ট, কি ও গ্ল্যান্ড, ব্লাড ভেসেল এগুলিকে বেশি গ্রো করতে দিবে না, অ্যাট্রোপি করে রেখে দিবে, যার জন্য ইমপ্ল্যান্টেশন প্রিভেন্ট হবে। এটা স্লাইড থেকে তোমরা কালেক্ট করলে করো, অথবা বই থেকে। মোড অফ অ্যাকশন কিন্তু মুখস্থ লাগবেই পরীক্ষা যদি লিখতে চাও। মাঝে মধ্যে দেয় ওসিপি সিলেকশন অফ দ্য পেশেন্ট কিভাবে করবো, অথবা সিলেকশন অফ দ্য ক্লায়েন্ট। আরেকটা দিতে পারে এই কপারটির পেশেন্টকে কিভাবে তুমি সিলেক্ট করবা, হাউ উইল ইউ সিলেক্ট এ ক্লায়েন্ট অর পেশেন্ট। সাধারণত যারা কন্ট্রাসেপটিভ নেয় ওদেরকে আমরা পেশেন্ট বলি না, ওদেরকে বলি আমরা ক্লায়েন্ট। কিভাবে সিলেকশন করব, হিস্ট্রি নিব, কি হিস্ট্রি নিব, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার কোনো বাকি সব হিস্ট্রি তো নিব নাম ধাম, এর মধ্যে হিস্ট্রিতে মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা।
তার কোনো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে কিনা। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে কিনা কেমনে বুঝবো? করানো হয়েছে পিআইডি? না ম্যাম, আজকে ইভিনিং এ ক্লাস আছে ওটার। কে দিবে ক্লাস? তাজিন ম্যাম। আচ্ছা, পিআইডির ইয়ে হচ্ছে পেশেন্টের হয়তো একটা হিস্ট্রি থাকে, তার অ্যাবর্শনের হিস্ট্রি থাকবে, নর্মাল ভেজাইনাল ডেলিভারির হিস্ট্রি থাকবে। এর সাথে পেশেন্টের যেটা হয় সেটা হচ্ছে তার প্রায় লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, তার ফাউল স্পেলিং একটু ভেজাইনাল ডিসচার্জ থাকতে পারে, হোয়াইটিস ডিসচার্জ প্রায় সময় থাকে। তাহলে ওই পেশেন্টের হিস্ট্রি নিলে আমি এগুলি বুঝবো। যাদের এগুলি থাকবে তাদেরকে আমরা আইইউসিডি দিতে পারবো না। প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাক্টোপিক প্রেগন্যান্সি থাকলে দিব না, আর তো সাসপেক্টেড প্রেগন্যান্সিতে দিবই না। এটা তো সব কন্ট্রাসেপটিভের বেলায় যদি আমি সাসপেক্ট করি যে তার প্রেগন্যান্সি দিব না। হিস্ট্রিতে এটা করলাম, আর এক্সামিনেশনে কি করব? তার শেপ পজিশন, কারণ তার সাইজ যদি বড় হয়, আমার কপারটির সাইজ যদি ছোট হয় তাহলে কি সে এক্সপালশন হয়ে যাবে। আর তার সাইজ যদি ছোট হয়, কপারটি যদি বড় হয়, কি পেশেন্টের পেইন হবে, ব্লিডিং হবে, কমপ্লিকেশন হবে। তার মানে সাইজ শেপ পজিশন এটা দেখতে হবে কিসের? ইউটেরাসের, এবং মোবিলিটি অফ দ্য ইউটেরাস। সাধারণত দেখা যায় যে পিআইডি যাদের থাকে, এন্ডোমেট্রিওসিস যাদের থাকে, তাদের ইউটেরাসটা কি থাকে? ফিক্স থাকে, মোবাইল থাকে না। কিন্তু হেলদি ইউটেরাস যেটা বলবো সেটা মোবাইল থাকবে। আর তার অ্যাডেনেক্সাল অথবা সার্ভাইকাল প্যাথোলজি এক্সক্লুড করতে হবে। আর কি করতে হবে? যদি পেশেন্টের বয়স 30 বছরের উপরে হয়, তার কি করতে হবে? সার্ভাইকাল স্ক্রিনিং করে নিতে হবে। আমার হসপিটালের ভায়া স্ক্রিনিং করব অথবা স্ক্রিনিং করে নিব। ঠিক আছে? তাহলে একটা পেশেন্টের, এটাও কিন্তু 3 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে তোমাদের। হাউ উইল ইউ সিলেক্ট এ পেশেন্ট ফর ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস? এখন কোন পেশেন্টকে তুমি সব ক্রাইটেরিয়া দেখে দিলা, এখন তাদেরকে তুমি ফলো আপ কিভাবে করবে? একটা কপারটি দেওয়ার পরে ফলো আপ কিভাবে করতে হয়? পেশেন্টকে কপারটি দেওয়ার পরে তাকে বলতে হয় যে মা আপনি নেক্সট মান্থে পিরিয়ড হলে তখনই আসবেন। কেন? ওই পিরিয়ডের পরে কিন্তু পিরিয়ডের সময় দেখা যায় যে ম্যাক্সিমাম কপারটি এক্সপেলড আউট হয়ে যায় যদি তার সাইজ ঠিক মতো না হয়। এই জন্য পেশেন্টকে বলতে হয় যে মেনস্ট্রুয়েশনের পরে আপনি আসবেন। আর এরপরে কখন আসবে? 3 মাস এবং 6 মাস পরে একবার করে আসবে, এবং এরপরে সে ইয়ারলি। কতদিনের জন্য আমরা কপারটি দিচ্ছি বললাম? 10 ইয়ার্স। 10 ইয়ার্স। তার মানে সে ইয়ারলি ফলো আপে থাকবে। তাদেরকে আমরা দিব, এটাও কিন্তু লার্কের ভিতরে পড়ে, লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ। আমরা ইমপ্ল্যান্ট যেরকম লার্কের একটা কন্ট্রাসেপটিভ, আইইউসিডিও লার্কের মধ্যে দিতে পারি। কারণ যারা একটু প্রলং টাইম চাইবে, দোজ হু ওয়ান্ট দ্যাট ওয়ান টাইম ইনসারশন লাস্ট ফর মেনি ইয়ার্স। প্যারাসোমেন, যেখানে সে স্টেরয়েড কন্ট্রাসেপটিভ নিতে পারতেছে না, তাকে কিন্তু কপার কন্টেনিং আইইউসিডি দিতে পারবো। আর ইমার্জেন্সি কন্ট্রাসেপশনে তো আমি নাম বলেই দিছি, তাই না? কপারটি কতদিনের মধ্যে দিব? উইদিন 5 ডেজ। আর মাঝে মধ্যে আমরা কখন দিতে পারি? সাধারণত দেখা যায় যে যারা একটু মেন্টালি ফিট না, মহিলা মেন্টালি চ্যালেঞ্জ অথবা ইরেসপন্সিবল, সে কোনোদিন পিল খায় না, ইনজেকশন দিতে গেলে সে ভুল করতেছে, বারবার বাচ্চা নিচ্ছে, ওদেরকে এই 10 বছরের জন্য আমরা কপারটিটা দিতে পারি। কিছু মনে থাকুক আর না থাকুক, এই যে লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ হিসেবে আমি এটা দিতে পারবো, প্যারাসোমেনদের দিতে পারবো, ইলিটেরেটদের দিতে পারবো, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে দিতে পারবো। দিব না কাদেরকে? আইইউসিডি দিলে পরে কিছু কমপ্লিকেশন প্রায় রোগীরা কমপ্লেইন করে, এই জন্য ওদের সিলেকশন করার সময় সমস্ত কন্ট্রা ইন্ডিকেশন গুলো আমাকে দেখে নিতে হবে। আমরা শুরুতে বলছি যাদের পিআইডি থাকে তাদের দিব না, তার মানে কি? প্রেজেন্স অফ পেলভিক ইনফেকশন কারেন্ট অর উইদিন 3 মান্থস, আনডায়াগনোজড জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং থাকলে দিব না, সাসপেক্টেড প্রেগন্যান্সি থাকলে দিব না। ডিসটরশন অফ দ্য শেপ অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি কখন কখন হইতে পারে? যদি কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটি থাকে অথবা ফাইব্রয়েড থাকে, তাহলে কি হয়? ইউটেরাসের শেপ ডিস্টর্টেড হয়ে যায়। ওই জায়গায় যদি বাইরের থেকে আমি কপারটি দিই, আইদার কপারটি কি হবে? ঠিকমতো ওখানে ফিট হবে না, পড়ে যাবে, অথবা পেশেন্টের অকারণে ব্লিডিং হবে, পেইন হবে। এর জন্য হচ্ছে শেপটা আমাকে দেখে নিতে হবে। সিভিয়ার ডিসমেনোরিয়া, ফার্স্ট হিস্ট্রি অফ অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ,
ট্রোপোব্লাস্টিক ডিজিজ। ট্রোপোব্লাস্টিক ডিজিজ আগের বারও আমি পড়ানোর সময় বলছিলাম, ট্রোপোব্লাস্টিক ডিজিজ মানে কি, হাইডিটিফর্ম মোল, তাই না? পেশেন্টকে যখন আমরা একটা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিব তখন আমরা এটা দিব না, কারণ এটা দিলে কি হতে পারে, এটাতে ইরেগুলার ব্লিডিং হবে। সেই ইরেগুলার ব্লিডিং আমার কি মোলের কমপ্লিকেশন হিসাবে আসতেছে নাকি আইইউসিডির জন্য হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা ট্রোপোব্লাস্টিক ডিজিজে দিব না। ইমিউনোসাপ্রেশন থাকলে দিব না, প্রিভিয়াস রিকারেন্ট এক্সপালশন অফ আইইউসিডি থাকলেও দিব না, আর প্রোলাপসড ইউটেরাস পার্টিকুলারলি সেকেন্ড ডিগ্রি অর মোর। প্রোলাপস ইউটেরাসে কেন দিব না বলো তো? কার বুদ্ধি আছে একটু বলো, বলো। প্রোলাপস ইউটেরাসে কেন দিব না? ওইটা তো ওখানে ঠিক মতো সেট থাকতে পারবে না। হ্যাঁ, ওখানে ঠিক মতো থাকবে না। আর আইইউসিডি তে কি থাকে, থ্রেড থাকে না, সুতা থাকে না, থ্রেডটা কি থাকবে, ইউটেরাস যেহেতু ভ্যাজানার মধ্যে চলে আসবে, থ্রেডটা কি থাকবে, ভ্যাজানার বাইরে থাকবে, তাই না? তাইলে কি হবে, ইনফেকশন ইন্ট্রোডিউস করবে না, থ্রেড দিয়ে ইনফেকশন হবে। এই জন্য আমরা প্রোলাপসড ইউটেরাসে এটা দিতে পারবো না। এখন আসো, সবার যেমন দেওয়ার একটা নির্দিষ্ট টাইম, কপারটি দেওয়ারও একটা টাইম আছে। এটা কিন্তু 4টা সময়ে আমরা দিতে পারি। একটা হচ্ছে ইন্টারভেল, একটা হচ্ছে পোস্ট অ্যাবর্টাল, একটা হচ্ছে পোস্টপার্টাম, আর একটা হচ্ছে পোস্ট প্লাসেন্টাল। ইন্টারভেলটা কি, যেটা আমরা নরমাল সময়ে দিচ্ছি। কোন একটা পেশেন্টের ডেলিভারি হয়ে গেল, মাস 6 মাস 1 বছর পরে সে একটা কন্ট্রাসেপটিভ লং টার্মের জন্য চাচ্ছে, তাকে কখন দিব? তাকে দিব হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ড। কেন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ডে দিব? যখন মেনস্ট্রুয়েশন হয় তখন কি থাকে, আমাদের সার্ভাইকাল ক্যানালটা একটু ওপেন থাকে। ওই শুরুর দিন থেকে যখন দিই তখন তো ফ্লো বেশি হয়ে যায়, ফ্লো এর সাথে এটা বের হয়ে যেতে পারে। এট দ্য এন্ডে দিলে ওই বের হওয়ার চান্সটা একটু কম থাকে। এই জন্য আমরা টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ডে দিব। আর যেহেতু ওপেন থাকে সেহেতু দেওয়ার সময় যে একটা পেইন, পেশেন্ট পেইনটা কম ফিল করবে। তাহলে ইন্টারভেলে দিলে আমরা কখন দিব? পিরিয়ড যদি 5 দিন হয় আমরা 3rd 4th ডেতে আমরা এটা দিব। পোস্ট অ্যাবর্টাল কি, সব কন্ট্রাসেপটিভ যেগুলো অ্যাবর্শনের পরে দিই, জাস্ট আফটার অ্যাবর্শন এটা দেওয়া যাবে। ডিএনসি করার পরে দেওয়া যাবে, অথবা স্পন্টেনিয়াস অ্যাবর্শন হওয়ার পরেও পোস্ট অ্যাবর্টাল দেওয়া যাবে। পোস্টপার্টাম, পোস্টপার্টামে হচ্ছে এই ইমান 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 এটা নিয়ে যাও হ্যালো ক্লাসে। পোস্টপার্টামে আমরা হাসপাতাল থেকে যখন রোগী যাবে, ডিসচার্জের আগে আমরা দিতে পারি। যদি রোগী চলেও যায়, সে 6 উইকসে যখন পোস্টপার্টাম ফলো আপে আসবে তখনও কিন্তু আমরা দিতে পারি। বরং পোস্টপার্টাম ফলো আপে আসলে রোগীর দিতে সুবিধা হয় কি, তখন ইনভলিউটেড হয়ে ইউটেরাস যখন নরমাল সাইজ হয়ে যাবে তখন কপারটি দিতে সুবিধা। আর আমাদের হসপিটালে কিন্তু পিপিআইডি একটা প্রজেক্ট চলতেছে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে, তোমরা দেখছো কিনা। আমরা সাধারণত যে সমস্ত পেশেন্টের লং একটিন দিতে হয় সিজারের পরে এবং নরমাল ডেলিভারির পরে অপারেশন থিয়েটারে অথবা লেবার রুমে আমরা সাথে সাথে কপারটি দিয়ে দিই। এটাকে আমরা বলতেছি পোস্ট প্লাসেন্টাল। ক্লিয়ার? এখানে কিন্তু একটা দাগ দাও, এটা কিন্তু জিজ্ঞেস করবে পরীক্ষায় ভাইবাতে, তুমি দেখছো কিনা তোমার ইনস্টিটিউটে এটা হচ্ছে কিনা। এটাকে আমরা বলতেছি কি, পিপিআইইউসিডি প্রজেক্ট আমাদের এখানে হচ্ছে, আমরা কিন্তু এটা দিচ্ছি। এখন আসে কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি হইতে পারে, যখন আমি একটা কপারটি দিব ইমিডিয়েটলি এটা একটা ক্র্যাম্প লাইক পেইন হয়। পেইনটা সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, এটা একটু প্যারাসিটামল অথবা অ্যান্টিস্পাজমোটিক দিলে এটা পেইনটা কমে যায়। এটা পেশেন্টকে তোমাকে কাউন্সিলিং করতে হবে। এই পেইনটা কেন হয়? এই পেইনটা হয় হচ্ছে আমি দেওয়ার আগে কি করি, একটা ইউটেরাইন সাউন্ড দিয়ে এটা দেখে নি, ইউটেরাসের সাইজ শেপ দেখে যখন এটা ঢুকাবো, ঢুকানোর সময় এই যে সার্ভিক্সে সামান্যতম যে একটু ডাইলেটেশন হয় সেটার জন্যই পেশেন্ট একটা পেইন ফিল করতে পারে। আর মাঝে মধ্যে সিনকোপাল অ্যাটাক হয়, এটা খুবই রেয়ার। এটা সাধারণত আমাদের এই বয়সে আমরা কখনো দেখি নাই, তারপরে বইপত্র আছে সিনকোপাল অ্যাটাক হইতে পারে। হইলে সাথে সাথে কি করবা, তুমি যে প্রসিডিউরটা করবা সেই প্রসিডিউরটা তুমি স্টপ করবা, করে পেশেন্টকে শোয়াই দিবা,
আর তার হেডটাকে একটু লো ডাউন করে দিবা, এয়ারওয়েটাকে একটু মেনটেন করবা। 10-15 মিনিট পরে দেখবে যে পেশেন্ট আবার ঠিক হয়ে গেছে। আর কি পারফোরেশন হইতে পারে, পারফোরেশনের ইনসিডেন্সটা কেমন? 1000-এর মধ্যে একটা। আমি যে কপারটি দিব এই কপারটিটা পারফোরেট করে যেতে পারে। সাধারণত কাদের পারফোরেট হয়? সফট ইউটেরাস যাদের থাকে। কাদের থাকে সাধারণত সফট ইউটেরাস? ল্যাকটেটিং মাদারদের সাধারণত সফট ইউটেরাস থাকে, এখানে পারফোরেশনের চান্স একটু বেশি। কাজে খুবই অ্যাসেপ্টিক ওয়েতে, খুবই জেন্টলি আইইউসিডি দিতে হবে। রিমোট কমপ্লিকেশন কি হইতে পারে? তাহলে সাথে সাথে আমাদের কি হইলো, একটা হচ্ছে পেইন হইতে পারে, সিনকোপাল অ্যাটাক হইতে পারে, আর রিমোটের মধ্যে এসে হবে হচ্ছে পেইন। যাদের কপারটি পরে তারা কিন্তু কিছুদিন পর পর আসতে থাকবে, ম্যাডাম ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে, কিন্তু তাদের এই ব্যথাটা তাদেরকে কি বলতে হবে যে আপনার এটা একটা লম্বা সময় ধরে থাকবে, আমি আপনাকে ওষুধ দিচ্ছি, ওষুধের মধ্যে কি শুধু প্যারাসিটামল অথবা নন স্টেরয়েড দিলে পেইনটা সাধারণত কমে যায়। আর যদি পেশেন্ট না খুবই সিভিয়ার পেইন তোমাকে কমপ্লেইন করে তখন কিন্তু তাকে এটা তোমার খুলে দিতে হবে। নেক্সট কমপ্লিকেশন হচ্ছে অ্যাবনরমাল ইউট্রাইন ব্লিডিং। একমাত্র কপারটি হচ্ছে সব ধরনেরই ব্লিডিং করবে, সে মেনোরেজিও করবে, পলিমেনোরেজিও করে, পলিমেনোরেজিও করে, ইন্টারমেনিস্টাল ব্লিডিংও করে। সাধারণত দেখা যায় যে প্রথম 6 মাসের মধ্যে অনেক পেশেন্টই খুবই যন্ত্রণা করতে থাকে, যে ম্যাডাম ফোঁটা ফোঁটা রক্ত যাচ্ছে, ম্যাডাম বেশি বেশি রক্ত যাচ্ছে। তখন কিন্তু সাথে সাথে তাদেরকে খুলে দেওয়া যাবে না, তাদেরকে একটু কাউন্সিলিং করতে হবে এটা রাখার জন্য। আর আমরা কি দিতে পারি? মেফানেমিক অ্যাসিড অথবা অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট, ট্রানাক্সামিক অ্যাসিড ট্যাক্সিল হিসেবে পাওয়া যায়, সেটা সাধারণত দেখা যায় যে আমরা 5 দিনের জন্য দিলে পেশেন্টের এই সমস্যাটা মিটে যায়। পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। আমরা শুরুতেই বলছি যে আইইউসিডি দেওয়ার আগে আমাদের কি করতে হবে? পিআইডিটাকে এক্সক্লুড করে নিতে হবে, কারণ ইনফেকশন থাকলে সেই ইনফেকশনের মধ্যে আমি কপারটি দিতে পারবো না। কেন? আইইউসিডি যারা ইউজ করে দেখা যায় যে তারা সাধারণত 2 to 10 times greater risk of developing PID amongst IUCD user. যারা আইইউসিডি নিচ্ছে না তাদের চেয়ে যারা নিচ্ছে তাদের দেখা যায় যে 2 to 10% এর পিআইডি হয়। কেন পিআইডি হয়? এটা যদি আসলে আমি অ্যাসেপ্টিক ওয়েতে দিই সাধারণত হবে না, এটা ইনফেকশনের কারণে হবে। কি ইনফেকশন বেশি হয়? ক্লাইমিডিয়া এবং অ্যাক্টিনোমাইকোসিস, এই দুইটা ইনফেকশন সাধারণত মোর কমন। ভ্যাজিনাল ডিসচার্জ হইতে পারে। যদি ভ্যাজিনাল ডিসচার্জ হয় তাহলে কি করতে হবে? আমাকে সোয়াব নিয়ে এটা পরীক্ষা করতে হবে। সাধারণত দেখা যায় যে ক্যান্ডিডিয়াসিসটা মোর কমন। স্পন্টেনিয়াস এক্সপালশন, ওই যে বললাম সাইজ শেপ দেখে নিতে হবে, যদি ঠিকমতো সাইজ না হয় পড়ে যেতে পারে। পড়ার হারটা কিরকম? 100 জনের মধ্যে 5টা। আইইউসিডিতে কি প্রেগন্যান্সি হয়ে যেতে পারে? হতে পারে। আইইউসিডিতে আমি আইইউসিডি দিলাম, প্রেগন্যান্সি নিয়ে পেশেন্ট আমার কাছে আসলো, তখন আমি কি করব? দেখা যায় যে পেশেন্ট যদি 12 সপ্তাহের মধ্যে আসে তখন কি থাকে? ইউটেরাসটা 12 সপ্তাহ পর্যন্ত ইউটেরাস কোথায় থাকে? পেলভিক ক্যাভিটিতে, তাই না? তাইলে কি থ্রেডটা হাতের মধ্যে পাওয়া যাবে, আমি জেন্টলি থ্রেডটা ধরে আইইউসিডি রিমুভ করব। যদি দেখা যায় 12 সপ্তাহের উপরে, তাইলে তখন ইউটেরাস কি অ্যাবডোমিনাল অর্গান হয়ে যায়, তখন কিন্তু আর থ্রেড পাওয়া যায় না। তখন পেশেন্টকে আমরা কাউন্সিলিং করে রেখে দিই, বলি যে এটা কোনো সমস্যা করবে না। আর ডেলিভারির পরে যখন প্লাসেন্টা আউট হবে, প্লাসেন্টার সাথে আমরা আইইউসিডিটা খুঁজে দেখবো, তখন আমরা পাবো। যদি বাই চান্স তখনও না পাইলাম, তখন কি করব? 6 সপ্তাহ পরে তাকে বলবো আপনি একটা আলট্রাসোনোগ্রাফি অথবা এক্সরে করে নিয়ে আসবেন, তখন সেখানে আমরা দেখলে এটা আমরা খুলে দিব। ঠিক আছে? আর কি হইতে পারে? একটোপিক প্রেগন্যান্সি হইতে পারে। তোমরা এখানে একটা দাগ দাও, প্রায় সময় পরীক্ষা জিজ্ঞেস করবে মিসিং থ্রেড, এবং আমাদের ওয়ার্ডেও কিন্তু রোগী ভর্তি থাকে মিসিং থ্রেড নিয়ে রোগী ভর্তি। মিসিং থ্রেড মানে বুঝতেছো? বলো তো মিসিং থ্রেড কি বুঝছো?
সাদিয়া না সাইদা নাজমি, রোল 51। ম্যাম থ্রেডটা দেখা যাবে না এক্সটার্নাল লসের উপর দিয়ে লস থ্রেড। রোগীকে এমনি ফিল করবে, আমরা রোগীকে বলে দিই যে তোমার প্রতি পিরিয়ডের পরে তুমি এটা ফিল করবা, তারা কিন্তু ফিল করতে পারে। তাহলে যখন সে ফিল করতে পারবে না তখন কিন্তু সে ডাক্তারের কাছে আসবে, তখন সেটা ডায়াগনোসিস হয় মিসিং থ্রেড হিসাবে। তাহলে কেন খুঁজে পাবে না, কি কি কারণে খুঁজে পায় না? দেখো, ওই যে বললাম যে এক্সপালশন হয়ে গেছে, কখন রোগী বুঝতে পারে না, আনরিকগনাইজ এক্সপালশন অফ দা ডিভাইস। হয়তো কপারটিটা তোমার ঠিক জায়গায় আছে কিন্তু সুতাটা ছিঁড়ে পড়ে গেছে। যে বললাম না দুইটা কি থাকে, দুইটা ট্রান্সভার্স আর্ম, একটা ভার্টিক্যাল আর্ম। ভার্টিক্যাল আর্মের মাথার মধ্যে হচ্ছে তার সুতাটা থাকে, তাহলে এই সুতাটা হঠাৎ করে ছিঁড়ে পড়ে গেছে, কখন রোগী জানে না। অথবা দেখা যায় যে থ্রেড ঠিক জায়গায়, আইইউসিডি ঠিক জায়গায় আছে কিন্তু থ্রেডটা কয়েল হয়ে সার্ভাইকেল ক্যানেলের মধ্যে রয়ে গেছে। অথবা কি হইতে পারে, সে পারফেক্ট করে ইউট্রাইন ওয়ালের মধ্যে ঢুকে যেতে পারে, অথবা একদম পুরো ইউট্রাইনের পেরিমেট্রিয়াম মানে এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম পেরিমেট্রিয়াম পারফোরেট করে সে পেরিটোনিয়াল ক্যাভিটিতেও চলে যেতে পারে। আর কি হইতে পারে, ওই যে বললাম প্রেগন্যান্সি হলে হয়তো দেখা গেল রোগী আর আসে নাই সে 16 উইকস প্রেগন্যান্সি নিয়ে আসছে, থার্ড থ্রেড সে পাচ্ছে না। যদি গ্রোয়িং ইউটেরাস হয়, ইউটেরাস যেরকম উপরের দিকে উঠবে থ্রেডও উপরের দিকে উঠে যাবে। এই সমস্ত কারণে আমরা থ্রেড না পেতে পারি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মিসিং থ্রেড। কি কি কারণে তুমি থ্রেড মিস করবা? এখন আসো কিভাবে ম্যানেজ করবা, এটা হচ্ছে বোর্ডের কোশ্চেন। মিসিং থ্রেড যদি পেশেন্ট নিয়ে আসে তাহলে তোমার করণীয় কি? তোমার কাছে নিয়ে আসলো মিসিং থ্রেড, সে তুমি কপারটি পড়াইছো 6 মাস আগে কিন্তু সে এখন থ্রেড পাচ্ছে না, তুমি এখন প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে তাকে আমার কি করতে হবে, প্রেগন্যান্সি এক্সক্লুড করতে হবে। আর কি করতে পারি, আমি আমার কাছে রোগী আসলে আমি তাকে একটা আলট্রাসোনোগ্রাফি লিখে দিলাম, তার মধ্যে কি তার প্রেগন্যান্সি এক্সক্লুড হইলো, তার কপারটিটা কোথায় আছে সেটা আমি জানলাম। এরপরে আমাকে কি করতে হবে, আমাকে এক্সামিন করে দেখতে হবে। সার্ভিক্স শুড বি এক্সপোজড ইন এ গুড লাইট, আমাকে একটা ভালো লাইটের নিচে তাকে এক্সপোজ করে দেখতে হবে সার্ভিক্সটা। ওই যে বললাম যে কয়েল হয়ে সার্ভাইকেল ক্যানেলের মধ্যে আছে কিনা, ঠিক আছে, অথবা কপারটিটা ঠিক জায়গায় আছে কিনা আমি একটা ছোট্ট স্মল আর্টারি ফোর্সেপ দিয়ে একটু দেখতে পারি। আমি সেটা খুঁজে পাইলাম না, তাইলে আমার কি করতে হবে, ওই যে বললাম আমি একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিতে পারি। দিলে আমাকে কি বলবে, আইইউসিডিটা কি ইউটেরাসের ভিতরে আছে না ইউটেরাসের বাইরে আছে, বরং এটা সে বলতে পারবে। আর কি করতে পারি, আমি হিস্টেরোস্কোপি করতে পারি। কেউ কি হিস্টেরোস্কোপি দেখছো কোনোদিন? দেখছো? না ম্যাম। ল্যাপারোস্কোপি দেখছো? জি ম্যাম। দেখছি ওগুলো। আচ্ছা, ল্যাপারোস্কোপিতে আমরা কি করি, পার অ্যাবডোমেনে কি করি, জাস্ট অ্যাবডোমেনকে ফুটা করে দেখি, তাই না? ল্যাপারোটমি একটা জিনিস হচ্ছে কি অ্যাবডোমেনকে ইনসিশন দেওয়া, আর স্কোপি হচ্ছে ফুটা করে ভিতরে দেখা। হিস্টেরোস্কোপি মানে হিস্টেরো মানে হচ্ছে ইউটেরাস, হিস্টেরোস্কোপি মানে সার্ভিক্স দিয়ে আমি ওই ইনস্ট্রুমেন্টটা ঢুকাইয়ে ভিতরে দেখা। আমাদের এখানে এখন হচ্ছে, তবে তোমাদের হয়তো এখন আসতে পারতেছো না দেখে তোমরা দেখতেছো না কি, হিস্টেরোস্কোপি মানে ইউটেরাসের ভিতরে আমি একটা ইনস্ট্রুমেন্ট ঢুকাইয়ে আমি এটাকে দেখবো, এটার নাম হচ্ছে হিস্টেরোস্কোপি। তাহলে হিস্টেরোস্কোপি এটা হচ্ছে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন অফ দা ইউট্রাইন ক্যাভিটি, আমি পুরো দেখলাম যে আমার কপারটিটা কোন জায়গায় আছে। আর দেখা গেল যে সবগুলি ফেল হয়ে গেল, তখন আমি আমার যেখানে আলট্রাসোনোগ্রাফি করার সুবিধা নেই সেখানে আমরা একটা প্লেন এক্সরে করতে পারি, যে লোকালাইজ দা ডিভাইস। আর সেটা আমি পাইলাম, আমার কাছে পরের দিন রোগী আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসলো যে তার কপারটিটা উইদিন দ্য ইউট্রাইন ক্যাভিটি। তাইলে তখন আমরা এটা কিভাবে রিমুভ করি, এটা হচ্ছে আমরা রিমুভ করব আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অর স্পাইনাল অ্যানেস্থেসিয়া, যেটা হোক না কেন দেওয়ার পরে আমরা 2-3 ভাবে এটা করি। একটা কি, একটা হচ্ছে ওই যে বললাম আর্টারি ফোর্সেস দিয়ে ওইটা যদি দেখা যায় নিয়ে চলে আসি, অথবা কি করতে পারি ব্লাইন্ডলি অনেক সময় আমরা কিউরেট করি, কিউরেটের মাধ্যমে চলে আসি। সেটা যদি না থাকে, আমাদের যদি হিস্টেরোস্কোপ থাকে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করে আর্টারি ফোর্সেস দিয়ে ধরে নিয়ে আসি। কিন্তু দেখা গেল যে সেই ইউটেরাসের মধ্যে নাই,
সে পেরিটোনিয়াল কেভিটিতে, তখন কি করব? তখন কি তাকে এই সমস্ত পদ্ধতিতে আনা যাবে? যাবে না। তখন কিন্তু তাকে আমার ল্যাপারেটমি করতে হবে, ল্যাপারেটমি করে এটা রিমুভ করতে হবে। ঠিক আছে? আরো কোনো কোয়েশ্চেন আছে? থ্রেডটা যদি পাওয়া না যায় তারপরও কপারটি এর হ্যাঁ, থ্রেডটা থাকবে না, থ্রেডটা যদি থ্রেডটা পাওয়া না গেলে কপারটি ম্যাম ওইটার কার্যকারিতা কি থাকবে? কার্যকারিতা তো থাকবে না, থাকবে থাকবে। রিমুভ করার দরকার কি? রিমুভ করার দরকার তো, রোগীর তো ঘুম হবে না। ও যদি থ্রেড না পায় ও তো তোমাকে অস্থির করে তুলবে। জি ম্যাম। রোগীর জন্য এটা আমাকে খুঁজে দিতে হবে। আচ্ছা, তোমাদের গত ক্লাসে মিসফিল নিয়ে একটু সমস্যা ছিল, তাই না? ওসিপি, কম্বাইন ওসিপি এর মিসফিল কি সবাই বুঝছো? না বুঝলে তোমরা এই স্লাইডটা আবার একটু দেখো। মিসফিলে আমি কি বলছিলাম যে একটা পিল যদি আমি যদি ভুলে যাই, তাহলে তো সে সাথে সাথে নেক্সট পিল খেয়ে ফেলবে এবং ওই শিডিউল অনুযায়ী বাকি পিল খাবে। দুইটা পিল ভুল হলে সে কি করবে দেখো, ফার্স্ট উইকে হলে সে দুইটা পিল পরপর 2 দিন খাবে, এবং প্রথম সপ্তাহে কিন্তু প্রথম 7 দিনের মধ্যে দুইটা পিল পরপর খাবে এবং নেক্সট পিল অ্যাজ ইউজুয়াল খেয়ে যাবে। যদি 7 থেকে 14 দিনের মধ্যে যদি সে মিস করে, দুইটা পিল পরপর খাবে, বাকি 7 দিন সে কন্ডম ইউজ করবে অথবা অ্যাবস্টিনেন্ট ফ্রম কয়টাস। ঠিক আছে? থার্ড উইকে যদি করে, সে কি করবে, দুইটা পিল পরপর খাবে, 7 দিনের প্রোটেকশন নিবে এবং নতুন আরেকটা প্যাক শুরু করবে, কোনো উইদাউট এনি ব্রেক। ব্রেক বলতে যেমন আমরা 21টা পিল খাওয়ার পরে বলি না 7 দিন গ্যাপ দিয়ে তারপর নেক্সট পিল ধরবেন, অথবা যেখানে 28টা পিল থাকে 7টা ডামি পিল থাকে না, সে 7টা ডামি পিল সে খাবে না, সে আরেকটা প্যাক শুরু করে দিবে। আর 21টা থাকলে তো 21টার পর পরই শুরু করবে। ক্লিয়ার? ম্যাম একটু আরেকবার। কোনটা আরেকবার সেটা বলো। ম্যাম যে 2 পিলস এর ওটা ফার্স্ট উইক সেকেন্ড উইক। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? জি ম্যাম স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম সপ্তাহে যদি কেউ দুইটা পিল মিস করে প্রথম 7 দিনে, তার মনে করো সে আজকেও খাইলো না, গতকালকেও সে খায় নাই, আর আগামীকাল মনে পড়ছে, তাহলে সে কি করবে, আগামীকালও দুইটা খাবে, তারপরের দিনও দুইটা খাবে, তাহলে 4টা হয়ে গেল, এরপরে সে শিডিউল অনুযায়ী খেয়ে যাবে। এটা বুঝতেছো? জি ম্যাম। আচ্ছা, 7 থেকে 14 দিনের মধ্যে সে এর নাম্বার রুলটা ফলো করবে, মানে দুইটা সে খাবে, সাথে 7 দিনের সে প্রোটেকশন নিতে হবে, আইদার ইউজিং কন্ডম অর অ্যাবস্টিনেন্স ফ্রম কয়টাস। ক্লিয়ার? A plus extra precaution should be taken. Second উইকেটটা ক্লিয়ার? কারণ আমরা 7 থেকে 14 দিন কেন ভয় পাচ্ছি, তখন তো তার ওভুলেটরি টাইম, তাই না? ওভুলেশনের টাইম না, এই জন্য তাকে এক্সট্রা একটা প্রোটেকশন নিতে হবে। ঠিক আছে? থার্ড উইকে কি করবে, থার্ড উইকে সে এ নাম্বার রুল ফলো করবে প্লাস বি নাম্বার রুল ফলো করবে। দ্যাট মিন্স কি, সে দুইটা করে খাবে, 7 দিনের প্রোটেকশন নিবে, সাথে সে পিল ফ্রি ইন্টারভ্যালটা রাখবে না। যারা 21টা পিল খাবে তারা নেক্সট প্যাকটা শুরু করে দিবে এই পাতাটা শেষ হওয়ার পরে, আর যারা 28টা পিল খাবে তারা আয়রন পিলটা বাদ দিয়ে, দ্যাট মিন্স ডামি পিলটা বাদ দিয়ে আবার নতুন একটা প্যাক শুরু করবে। আর ফোর্থ উইকে গেলে তো সেখানে ডামি পিলে থাকবে, তখন সে কি করবে, রিমুভ দ্য মিস পিল, যেগুলো মিস হয়েছে ওগুলি সব ফেলে দিয়ে যা আয়রন থাকবে সেগুলি খেয়ে নতুন একটা প্যাক শুরু করবে। এখন দিয়ে যদি ব্রেক ছাড়া নতুন প্যাক শুরু করে তাহলে তো মানে মেনস্ট্রুয়েশন হবে না ওই মাসে? না, ওই মাসে মেনস্ট্রুয়েশন হবে না, ওই মাসে মেনস্ট্রুয়েশন হবে না। ঠিক আছে? জি ম্যাম। এখন ক্লিয়ার? এই স্লাইডটা ক্লিয়ার হইছে? यस ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কিছু জানার আছে আমাদের কনসেপ্ট? আচ্ছা ম্যাম, ম্যাম সুখী কি মনোফেজিক? সুখী কি মনোফেজিক? মনোফেজিক কেন?
মনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক এটা মাথা থেকে ফেলে দাও। তুমি হচ্ছে এটা কম্বাইন্ড পিল হিসেবে ইউজ করবা। মনোফেজিক বলতে তো এটা ফেজের এক একটা পোর্শনে 7 দিন এটা খাবা, বাকি 7 দিন এটা খাবা, ওইটা ফেজিক হচ্ছে এটা জাস্ট বইটা আছে পড়ানোর জন্য পড়া, কিন্তু আমরা পরীক্ষায় তোমাদেরকে কম্বাইন্ড পিল, প্রজেস্টেরন অনলি পিল এভাবে পরীক্ষায় প্রশ্ন করা হবে, ঠিক আছে? সুকি হচ্ছে তুমি এজ এ কম্বাইন্ড পিল, সুকিতে কি কি আছে? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ইস্ট্রোজেন কি? ইথাইনাল এস্ট্রাডিওল। প্রজেস্টেরন কি? লেভোনোজেস্টেরন, সাথে আয়রন প্রিপারেশন। তোমাকে জিজ্ঞেস যদি করা হয় যে সুকিটা কি, তুমি বলবা এটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল কন্টেইনিং ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। ইস্ট্রোজেনের মধ্যে থাকে ইথাইনাল এস্ট্রাডিওল, প্রজেস্টেরনের থাকে হচ্ছে লেভোনোজেস্টেরন। কতটুকু কতটুকু থাকে সেটা বলে দিবা, সাথে হচ্ছে আয়রন, ঠিক আছে? আর ম্যাম আইইউডি রিমুভ করার পর আবার নতুন একটা ইনসার্ট করে দেব, ওকে? সেটা তোমার পেশেন্টের কাউন্সিল, সেটা তো 10 বছরের জন্য। তুমি যদি কাউকে, যার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে 25 বছরে, তাকে তুমি দিলা 10 বছরে কতদিন হলো? 35 বছর। তাকে আর 10 বছরের জন্য দিয়ে কোনো লাভ আছে? 45 বছর পর্যন্ত। তবে হ্যাঁ, যখন কোনো পেশেন্টের কোনো ঝামেলা হইলো, সে হয়তো 4 বছর পরে খুলে ফেললো, সে যদি আবার চায় কাউন্সিলিং করে, তখন তুমি তাকে দিবা। তার মানে কি, তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা কতদিন আছে, তার বয়সটা কিরকম, তার আদৌ দরকার আছে কিনা এরকম লং অ্যাক্টিং, সেটা তুমি পেশেন্টকে জাজ করে, পেশেন্টকে কাউন্সিলিং করে তারপর দিতে হবে। থ্যাংক ইউ ম্যাম। আর কারো কোনো প্রশ্ন?